আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশি সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় রেকর্ড 11,500 শনাক্ত, 163 মৃত্যু। বেশি হারে সংক্রমণের জন্য গ্রামাঞ্চলের মানুষের উদাসীনতাকে দুষলেন বিশেষজ্ঞরা। করোনা সংকট মোকাবেলায় একযোগে প্রায় 1300 চিকিৎসককে বদলি, শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকেই ট্রান্সফার 1156 জন। বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বানর সংগ্রহে গিয়ে গাজীপুরে লাঞ্ছিত গ্লোবের 5 কর্মী, অনুমতি না নেওয়াতেই বিপত্তি, দাবি স্থানীয়দের। কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত 1,20 লাখ গরু ছাগল। লকডাউনের দুশ্চিন্তা কাটাতে ডিজিটাল হাটকেও গুরুত্ব দিচ্ছেন খামারিরা। মুজিব বর্ষে ভূমিহীনদের দেয়া প্রধানমন্ত্রীর ঘর তৈরিতে 36 উপজেলায় অনিয়মের অভিযোগ, উপসচিব সহ 5 সরকারি কর্মকর্তা ওএসডি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে গেল একদিনে রেকর্ড 11,525 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় মারা গেছেন 163 জন। গত 24 ঘন্টায় জেলার হিসেবে কুষ্টিয়ায় মারা গেছে সবচেয়ে বেশি 17 জন, আর ঢাকা জেলায় 16 জন। দেশে আঘাত হানা ইন্ডিয়ান ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত ছোঁয়াচে এবং গ্রামাঞ্চলের মানুষ উদাসীন বলে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকার চেয়ে করোনা সংক্রমণের হার বাইরেই বেশি, পাশাপাশি মৃতের সংখ্যাও ঢাকার বাইরের শহর ও গ্রামাঞ্চলে ঊর্ধ্বমুখী। কোনোভাবেই করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল একদিনে করোনা সংক্রমণে মারা গেছে 163 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 15,392 জন। সবচেয়ে বেশি 46 জন মারা গেছেন খুলনা বিভাগে, আর ঢাকা বিভাগে মারা গেছেন 45 জন। জেলার হিসেবে সবচেয়ে বেশি 17 জন মারা গেছেন কুষ্টিয়ায়, ঢাকায় 16 জন। এদিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডও হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 11,525 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,66,406 জন। করোনায় মৃতের হার 1.59, শনাক্ত 31.46 এবং সুস্থতার হার 87.39। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, গ্রামাঞ্চলের মানুষের অসচেতনতার কারণেই সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে। তাদের মধ্যে একটা ধারণা ছিল এটা বড় লোকদের অসুখ, আমাদেরকে ধরবে না, এটা সাধারণ লোককে ধরবে না। কিন্তু দুঃখজনক ভাবে হলো এই ভ্যারিয়েন্টটা কিন্তু অনেকেই ধরছে এবং বাচ্চাদেরকে ধরছে, ইয়াংদেরকে ধরছে এবং অত্যন্ত ছোঁয়াচে। ফলে হলো কি, আমরা আসলে আমাদের যে মেন্টাল মেকআপ ছিল সেটার থেকে এটা একটু অন্যরকম হয়ে গেছে, যার জন্য এটা এতখানি ছড়ায় গেল। আমরা এটাকে আটকাতে পারলাম না, যতই বললাম না কেন। কিন্তু পেরিফেরিতে লোকজন, ঢাকার বাইরের যারা গ্রামাঞ্চলে বাস করে, যারা উপজেলা শহরে বাস করে, তারা কিন্তু ওইভাবে মানসিকভাবে প্রিপারেশন ছিল না কি করোনাটা আসলে কি করতে হবে। যদিও তারা জানতো, কিন্তু এটার সঙ্গে আমলে নেয় নাই। আসন্ন কুরবানির ঈদে যাতে করোনা আর না বাড়ে সে ব্যাপারে এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টে খুলনা বিভাগের করোনা পরিস্থিতি এখন বেশ নাজুক। 10 দিনে মৃত্যু 3 শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিশেষ এই ভ্যারিয়েন্টটি গ্রামে ছড়িয়ে পড়ায় কঠোর লকডাউনেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট। করোনা রোগীর ব্যাপক চাপ খুলনার হাসপাতালগুলোতে। বেড খালি না থাকায় গুরুতর অসুস্থদেরও ভর্তির ভাগ্য হচ্ছে না। বিভাগীয় এ শহরে প্রতিদিন করে 200-রও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এখানে 4টি করোনা হাসপাতালের শয্যা সংখ্যা 495টি। চিকিৎসা নিয়ে হাহাকার রোগী ও স্বজনদের। রোগী আইনের নিচে ফেলা রাখছি, কারো কোনো খবর নাই, বেড কম। আমরা এই যে ভোগান্তির ভিতরে আছে, এই রোগী নিয়ে বাইরে দাঁড়াই আছি। তোমার যে পরিস্থিতি চলতেছে খুব ভয়াবহ। এখন যদি ঠিকমতো তারা সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারে, তাহলে একটা সুস্থ মানুষ কোভিড রোগে আক্রান্ত হতে পারে। বেড সংখ্যা কম থাকায় এখানে রোগী ভর্তি করা যাচ্ছে না। সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর প্রশাসন। সব জেলায় রোগী বাড়ছে, ওখানে শয্যার সংখ্যা বাড়াচ্ছি। ডাক্তার এবং নার্সরা এই সার্ভিসটাকে তাদের প্রলং করছেন। যেমনটি আপনি খুলনা 100 বেডের করোনা হাসপাতাল ছিল, পরবর্তীতে 130, তারপরে আমরা 150, এখন 200-র কথা চিন্তা করছি। মোটিভেট করার জন্য যে কার্যক্রম, সেটি সবাইকে মিলে, সব ডিপার্টমেন্টকে মিলে, জনপ্রতিনিধি নিয়ে সরকারের নির্দেশনা মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই কাজগুলো করছি।
প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া অথবা বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনা ছাড়া এ মহামারী থেকে বাঁচা সম্ভব নয় বলে মনে করেন জিনোম বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ ইকবাল কবির জাহিদ। টেস্টের জন্য অপেক্ষায় না থেকে জ্বরের ধরন দেখে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তার। ডেল্টা ভ্যারিয়েন্টে বিজ্ঞানীদের হিসাবে এখন পর্যন্ত যতগুলো ধরন এসেছে তার মধ্যে সবথেকে শক্তিশালী, এমনকি বিজ্ঞানীরা ধারণা করছেন যে এর পরে এই করোনা আর থেকে শক্তিশালী ধরন আসবে না এবং সে তার ক্ষমতা হারাতে থাকবে। লকডাউন দিয়েও পারিবারিক সংক্রমণ বন্ধ করা সম্ভব নয়, সামাজিক সংক্রমণটাও বন্ধ করা সম্ভব নয়। শুধুমাত্র আমরা বাজার, দোকান, হাট এই সমস্ত জায়গার সংক্রমণটা বন্ধ করতে পারি। করোনার ভয়াবহতায় চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি সবাইকে টিকার আওতায় আনার দাবি খুলনাবাসীর। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। রাশিয়ার সাথে টিকার ক্রয় প্রস্তাব চূড়ান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিকা কমিটির সব প্রস্তুতি শেষ করেছে, রাশিয়া অনুমতি দিলেই টিকা আনা যাবে। আমাদের যে টিকা কমিটি আছে সেই কমিটি সব সম্পন্ন করেছে। এখন আমরা অপেক্ষায় আছি যে তারা টিকা কবে দিবে এবং কি পরিমাণে দিবে, এই পর্যায়ে আছি। যে ওনারা যখনই এটা জানাবে তখন আমরা ক্রয় প্রক্রিয়া শুরু করে দিব। তো আমরা আশা করি হয়তোবা এ মাস তো শুরু হলো, এ মাসের মধ্যে একটা খবর হয়তো আমরা পেতে পারি আর কি। কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা আরও বেড়েছে। অনেকে বলছেন তাদের প্রতিষ্ঠান খোলা, প্রয়োজনেই তাদেরকে ঘরের বাইরে আসতে হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনীও। ঢাকার প্রবেশপথ আব্দুল্লাপুরে রিকশা চালকদের জোর হাঁকডাক। অন্য কোনো গণপরিবহন চলছে না, তাই যাদের কর্মস্থলে যেতে হচ্ছে তাদের যাতায়াত করতে হচ্ছে এই রিকশাতেই, অনেক বেশি ভাড়া দিয়ে। সাধারণ মানুষ জানিয়েছেন, করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন জরুরি হলেও কাজের প্রয়োজনে তারা এই নির্দেশনা মানতে পারছেন না। আমি জানি যে লকডাউনে বাইরে নিষেধ, তবু আমার বাইরে বাধ্য হয়েছি। নারায়ণগঞ্জ আমার বাপের বাড়ি, আমার মার কাছে আমার মেয়ে থাকে, মেয়ে অনেক অসুস্থ। যেহেতু গার্মেন্টস খোলা, বিমানবন্দর খোলা, আমাদের এক্সপোর্ট ডিউটি করতে হয় পেটের জন্য, খিদার জন্য, কেন ড্রাইভারি করি আমরা। আজকে সরকার ঘুরে ঘুরে লকডাউন দিচ্ছে, গরিবের তো কোনো খানার ব্যবস্থা করে না, খালি লকডাউন দিলেই হবে। প্রবেশ পয়েন্টগুলো পার হওয়ার পর মানুষ ও গাড়িগুলোকে পড়তে হচ্ছে চেকপোস্টের মুখে, জবাব দিতে হচ্ছে নানা প্রশ্নের। এসব জবাব সন্তোষজনক না হলেই পড়তে হচ্ছে শাস্তি ও জরিমানার জালে। কেউ যদি খেয়ালের বসাকে বা খামখেয়ালিভাবে যদি রাস্তায় বের হন এবং আমরা যদি সন্তুষ্ট না হই যে তাদের কী কারণে বের হয়েছেন, তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি। আসলে ব্যাংক খোলা তো আর গার্মেন্টস খোলা, সেই কারণে রাস্তায় লোকজন একটু বেশি আছে। আর এখানে এয়ারপোর্টের লোকজনও আছেন, আর মেডিকেলের জন্য যাচ্ছেন, টেস্ট করাতে যাচ্ছেন, কোভিড টিকা দিতে যাচ্ছেন, সেই কারণে জরুরি প্রয়োজনেই লোকজন বের হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে সহায়তা করছে সেনাবাহিনী। পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতেও কাজ করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। গত কয়েকদিনের পেট্রোলিং কার্যক্রম বা অভিযানের ফলে আমরা যে একটা অভিজ্ঞতা হলো আমাদের, বেসিক্যালি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান বা চিকিৎসার জন্য বাইরে যাওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে। দিস ইজ এ রিয়েলিটি। আবার অপরদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যাতে সংক্রমণের গতিটা বৃদ্ধি না পায়, এটাকে চেক দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব এবং সরকারের দায়িত্ব। সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের মেয়াদ 14 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনা মহামারী প্রতিরোধে চলা কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনে দেশের বিভিন্ন জায়গায় যান ও মানুষের চলাচল বেড়েছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। চট্টগ্রাম মহানগরীতে ব্যক্তিগত গাড়ি ও রিকশা মানুষের চলাচল বেড়েছে। সকালে সার্কিট হাউসে বৈঠকে নগরীতে মঙ্গল ও বুধবার সাঁড়াশি অভিযান চালানোর কথা জানান জেলা প্রশাসক। মানুষের ঘর থেকে বের হওয়ার প্রবণতা বেড়েছে সিলেটেও। সকাল থেকেই বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট কাজ করে যাচ্ছে। খাগড়াছড়ি জেলা শহরে চলাচল বেড়েছে টমটম, ইজি বাইক ও মোটরসাইকেলের। দিনব্যাপী কঠোর বিধি নিষেধের মধ্যেও মুন্সিগঞ্জের লৌহজংয়ের গোয়ালি মান্দ্রায় জমজমাট হাট বসেছে, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হাটের ছবি তুলতে গেলে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করা হয়। কুড়িগ্রামে করোনা সংক্রমণ বাড়লেও মানুষকে জরিমানা করেও মানছে না স্বাস্থ্যবিধি।
ব্যারিকেড দিয়েও বন্ধ করা যাচ্ছে না মানুষের চলাচল। নওগাঁয় একই অবস্থা, সুযোগ বুঝে বেচাকেনা করছেন দোকানিরা। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়ও অব্যাহত রয়েছে। সাতক্ষীরায় ভয়াবহ সংক্রমণেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাংলাদেশে উদ্ভাবিত করোনা টিকা বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বানর সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন গ্লোব বায়োটেকের 5 কর্মকর্তা-কর্মচারী। স্থানীয়দের দাবি, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বানর ধরতে গিয়ে এই বিপত্তি। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। রবিবার গাজীপুরের শ্রীপুরের বর্মি বাজারে যান গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিডিয়া কনসালটেন্ট মোহাম্মদ আনিসুর রহমান সহ 5 জন। বর্মি বাজার এলাকা থেকে ফাঁদ পেতে 10টি বানর ধরেন তারা। তবে এতে বাধা দেন স্থানীয়রা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এত বানর আটকায় আপনারা ভ্যাকসিন কি লিগা করবেন? পরে আপনার তারা বলছে যে কাগজ নিয়ে আসছে, 2-1 পালাইও গেছে গা, আর কয়েকজনে ধরছে। জনগণে ধরে ইউনিয়ন পরিষদের ভিতরে আটকায় রাখা হয়েছে। বর্মির ঐতিহ্য বানর ওনারা কারো পারমিশন ছাড়া ধরে নিয়ে যাবে, এর কোনো বৈধতা নেই। আমরা বর্মিবাসী বানরদের নিয়ে আমরা খুবই আনন্দিত, কারণ এটা আমাদের একটা গর্ব। গ্লোব বায়োটেক লিমিটেডের কর্মকর্তারা বলছেন, অনুমোদন নিয়েই বানর ধরতে গিয়েছিলেন তারা, কিন্তু এলাকার কয়েকজন টাকা দাবি করেন। তা দিতে অস্বীকার করায় সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা করা হয়েছে। বানর নিতে গেলে 1 লাখ টাকা করে দিতে হবে। তো যখন বলি যে ভাই এটা তো আসলে রাষ্ট্রীয় কাজ, এখন আপনাকে 1 লাখ টাকা, এটা তো আসলে এটা কি বললেন? হ্যাঁ, যখন তার সাথে এরকম কথাবার্তা হচ্ছিল তখন বললো যে আচ্ছা দিবি না, এই বলে সে বাজারের বিভিন্ন লোককে, আশপাশে থাকা বিভিন্ন লোক চিল্লাচ্ছে এবং বলছে যে বানর নিয়ে গেল, বানর ধরার চক্র আসছে, আমাদের ঐতিহ্য হারাইয়ে যাবে, এইসব বলে ফেসবুকে তারা লাইভ শুরু করলো। কয়েকজন এসে ফেসবুকে যখন লাইভ শুরু করলো তখন শত শত মানুষ আমাদের এখানে চলে আসলো। জনরোষ থেকে তাদের রক্ষা করা হয়েছে বলে দাবি এলাকার বিশিষ্টজনদের। পাবলিক একটু ক্ষুব্ধ হয়েছে যে আমরা বানর ধরতে দিব না, এই আর কি। বানর ধরতে দেয় নেই, বানর ছাইড়ে দেওয়া হয়েছে। তাদেরকে বেইজ্জতি বা তাদের সাথে আচরণ এরকম কিছু না। বানর ধরার কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বৈধ কাগজ দেখাতে পারে নাই। তারপর আমি প্রশাসনের হাতে তাকে উঠাই দিই। আমার 3টা বানর অসুস্থ হয়ে গেছিল, তারপর আমি ডাক্তার নিয়ে আইসা 3টা বানর ইনশাল্লাহ সুস্থ করছি। পরিচিত না, আননোন ফেস, অপরিচিত লোক এখানে আসছে, আইসে কারোর সাথে কথা বলে নাই। তারা যদি চেয়ারম্যান, মেম্বার বা লোকাল নেতৃবৃন্দের সাথে কথা বলতো বা লোকজনকে বুঝাইতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। বানরগুলো বিরক্ত করলেও পরম মমতায় তাদের পালন করেন স্থানীয়রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত খামারিরা। দেশজুড়ে লকডাউনের কারণে পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিকল্প ডিজিটাল হাতে তোলারও প্রস্তুতি নিচ্ছেন অনেকে। বড়, ছোট বা মাঝারি বিভিন্ন আকারের গবাদি পশু ক্রেতাদের সামর্থ্য টার্গেট করে বাড়তি যত্নে লালন পালনে ব্যস্ত খামারিরা। সব ঠিক থাকলে এবার ঈদে হাটে তোলা হবে 1,20,00,000-এর মতো গরু ছাগল, এমন তথ্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। আর তাই ন্যায্য দামের আশায় শেষ মুহূর্তেও পরিচর্যায় ব্যস্ত খামারিরা। এদেরকে খাওয়া দাওয়া হয় যে গম, ভুসি, খোল, আরও 10 আইটেমের মতন আছে, কালো জিরা, আরও বিভিন্ন সাদা, লাল ভুসি। বিত্তবানদের চাহিদা পূরণে দেশি জাতের গরু ছাগলের পাশাপাশি বিদেশি জাতের বিশালদেহী গবাদি পশুও লালন পালন করছেন অনেকে, যা সহজেই নজর কাড়বে ক্রেতাদের। সাইওয়াল, সিন্ধি, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান, দেশের ভিতরে মনে করেন বাম্মার বীজ দেওয়া হয়েছে, সে ধরনের গরু আছে আমার কাছে অনেক। নির্মস্ত 90,000, 80,000 টাকার থেকে নিয়ে শুরু করে 40 লক্ষ টাকা দামের গরু আছে। লকডাউনের কড়াকড়িতে বেচাকেনা এখনো শুরু না হলেও খামারের কাছাকাছি দূরত্বের ক্রেতারা কেউ কেউ খুঁজে ফিরছেন পছন্দের প্রাণী। গরু দেখতে আসছি, পছন্দ হলে এখানে কিনবো। এখানে আসা হচ্ছে গিয়ে একটা কুরবানির যে ইচ্ছা বা একটা ইন্টারেস্ট, একটা আনন্দ ফিল করা। দেশজুড়ে কঠোর বিধিনিষেধ এবং সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ খামারিদের। সারা বছরের পরিশ্রম আর বিনিয়োগের বিপুল অর্থ ঘরে তোলা নিয়ে তাই শঙ্কা কারো কারো। 1000 গরুর আমার কাছে রিজার্ভ আছে, কুরবানিতে ছাড়বো বলে আশা রাখি। মানুষ হতাশায় কাজ করছে, যে মনে করছো ব্যবসা বাণিজ্য কাম কাজ নাই, কেউ বলতে মনে করছো। তারপরও গত বছর যে তুমি মনে করছো এত লকডাউনের মধ্যে গত বছর কুরবানি দিয়েছে সবাই, আশা রাখি ওই গেছে বছর থেকে এবারে কুরবানি মানুষ অনেক বেশি দিবে। লকডাউন দীর্ঘায়িত না করে ঈদের অন্তত 1 সপ্তাহ আগে হলেও গবাদি পশু বেচাকেনার হাট বসতে দেওয়ার দাবি খামারিদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগে এক উপসচিব সহ সরকারি 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া 22 জেলায় 36 উপজেলায় ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক মাহবুব হোসেন। দেখেন শেষ মুড়ি খালি বালু উপরে দিয়ে মানে সিমেন্ট খালি খোয়ার মতো নাই। মুজিব বর্ষের উপহার হিসাবে 1,23,000 ভূমিহীন গৃহহীনদের জমি সহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দেয়াল ধস, টিনের চালা উড়ে যাওয়া, মাটি সরে যাওয়ার ঘটনা ঘটেছে কয়েকটি আশ্রয়ণ প্রকল্পে। বগুড়া সদর উপজেলার চাঁদমোহরে গৃহহীনদের শীতে পাওয়া ঘর বর্ষাতেই শেষ। সরকার খুব ভালো কাজ করে দিয়েছে, কিন্তু কাজটা এখানে এরকম ভাবে হয়েছে যে পিছনে থাকতেছে না, টয়লেট নাই, বাথরুম নাই, মানে থাকার অসুবিধা। আমরা এখানে অনেক ঝুঁকিপূর্ণতে আছি, যে কোনো সময় ভেঙে যেতে পারে। কয়েকদিন ধরে আমাদের খুব টয়লেটের কষ্ট হয়ে গেছে, পিছন দিক নেমে গেছে। আকাশের বৃষ্টি হলেই মনে করেন যে ভরে যায়, এটা এই সড়ক লেভেলে আপাতত মাটি করে দেওয়া লাগতো সরকারের। মানে বসবাস তো করতেই পারবে না, পোকামাকড় এসে আরো কামড়ে একরং মেরে ফেলে দিবি। এই প্রকল্পে সারা দেশে 22 জেলায় 36 উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবার ওএসডি করল সরকার। বরগুনার ইউএনও আসাদুজ্জামান, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ সদরের এসিল্যান্ড শেখ মেজবাউল সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী শেখ আছেন এই তালিকায়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে যেসব কর্মকর্তা ছিলেন বদলি হলেও তারা আসছেন তদন্তের আওতায়। খোদ প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে কেন গাফিলতি হচ্ছে, অনিয়ম দুর্নীতির সাথে কোন কর্মকর্তারা যুক্ত চিহ্নিত করতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্বস্ত করেছে ছাড় দেয়া হবে না কাউকেই। এ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে 22টি জেলার 36টি উপজেলার আমরা অভিযোগ কিছু পেয়েছি, সেই সংখ্যা হবে 24 আর 39টার মতো হবে সব মিলিয়ে। তো এই সবগুলোই কিন্তু আমরা তদন্তে পাঠিয়েছি। জেলা পর্যায়ে যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেয় না তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। প্রয়োজন বোধে সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। এই জায়গায় একটা কথা আমরা বারবার বলছি, আমরা কিন্তু শৈথিল্য কোনোভাবেই টলারেট করব না। আমরা যে সমস্ত জায়গায় এটা হয়েছে সেই জায়গায় কিন্তু আমরা কোনো রকমের ছাড় তো দিবই না। সরকারি কর্মকর্তা হিসেবে বলতেছে যথোপযুক্ত শাস্তি দেওয়া তো অবশ্যই হবে। দেশব্যাপী নির্মিত এসব ঘর নিয়ে কারো অভিযোগ থাকলে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কিংবা জেলা প্রশাসকের দপ্তর, এমনকি প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিহিত করার আহ্বান জানিয়েছেন প্রকল্প পরিচালক। মুজিব বর্ষে যে ঘরগুলো নির্মাণ হয়েছে, যদি কোথাও মানে এরকম সমস্যা হয় নির্মাণজনিত, তাহলে অবশ্যই সেটা আমরা আমাদের অর্থায়নে করে দিব। এই প্রকল্পের আওতায় সারা দেশে নির্মিত হচ্ছে আরও 1 লাখ, যা চলতি বছরের মধ্যেই বুঝিয়ে দেওয়া হবে ছিন্নমূল মানুষদের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা কালেও রপ্তানি আয় বেড়েছে, তাই মেগা প্রকল্পের বরাদ্দ কাটছাটের বিষয়ে বিএনপির প্রস্তাব উদ্ভট ও উদ্দেশ্যমূলক। নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিএনপি নেতারা মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে করোনার জন্য অর্থ সংস্থানের কথা বলেছেন। আমরা বলতে চাই, করোনার জন্য সরকার পর্যাপ্ত বরাদ্দ রেখেছে, এক্ষেত্রে অর্থ সংস্থানের কোনো ঘাটতি নেই এবং হবেও না। করোনার টিকা সংগ্রহ সহ সকল সম্ভাব্য ব্যয় মেটাতে দেশরত্ন শেখ হাসিনা বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে অত্যন্ত উদার। বিএনপি নেতারা আসলে নিজেরা মেগা প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারেননি বলে এখন মেগা প্রকল্পের বিরোধিতায় নেমেছেন। দেশের এই দুঃসময়ে বিএনপি জনগণের পক্ষে কথা বলায় সরকারের মন্ত্রীরা আবারও বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার হুমকি দিচ্ছেন, বলেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চরম দুঃসময়ে বিএনপি জনগণের পক্ষে কথা বলার কারণে সরকারের লিপ সার্ভিস দেওয়া মন্ত্রীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার জেলে নেওয়ার হুমকি দিচ্ছেন। জনগণকে রক্ষা না করে জেল জুলুমের হুমকি দিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। সরকার ইচ্ছাকৃতভাবেই তার এই সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপি অবিলম্বে অপরিকল্পিত
ও সমন্বয়হীন লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয় ও কর্মহীন মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানাচ্ছে। একই সাথে অতি দ্রুত সকলকে করোনা টিকা প্রদান সহ বিরাজমান করোনা চিকিৎসা সংকট নিরসনকল্পে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন, হাইফ্লো ক্যানুলা নজেল, ভেন্টিলেটর, আইসিইউ বেড স্থাপন এবং সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছে। করোনা বিপর্যয়ের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা গত অর্থ বছরের চেয়ে $3 বিলিয়ন বাড়িয়ে 2021-22 অর্থ বছরের জন্য $51 বিলিয়ন লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চলতি অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। করোনা পরিস্থিতি উন্নতির মাধ্যমে দ্রুতই দেশের অর্থনৈতিক গতিতে ফিরবে বলে আশা করেন তিনি। মন্ত্রী দাবি করেন, গত বছর কোরবানির চামড়ার ভালো দাম না পাওয়ার কারণে ফেলে দেওয়া হয়নি, এটি করা হয়েছিল উদ্দেশ্যমূলকভাবে। সাভারে চামড়া শিল্প নগরীর পরিবেশ আগের চেয়ে ভালো হয়ে উঠবে বলেও তিনি জানান। করোনা সংক্রমণ রোধে ময়মনসিংহে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। নগরীর টাউন হল মোড়ে দুপুরে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডে কর্তব্যরত সেনা সদস্যদের টহল পরিদর্শন ও কুশল বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তিনি দায়িত্ব পালনরত সেনা সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ ও নির্দেশনা দেন। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম আর টাঙ্গাইলের নিম্নাঞ্চলের জমির ফসল নষ্ট হয়েছে। কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড জানায়, সবকটি নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানিতে তলিয়ে থাকা চর ও দ্বীপচরের শাকসবজি, পাট ক্ষেত ও বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। এদিকে সবচেয়ে বেশি নদী ভাঙন চলছে ধরলার উজানে, সদরের সারডোব ও তিস্তার রাজারহাটের ঘলিয়ালডাঙ্গা এলাকায়। গত এক সপ্তাহে অর্ধশত ঘরবাড়ি চলে গেছে নদীগর্ভে। অন্যদিকে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলের নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে চলে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশে করোনায় রেকর্ড 11,500 শনাক্ত, 163 মৃত্যু। বেশি হারে সংক্রমণের জন্য গ্রামাঞ্চলের মানুষের উদাসীনতাকে দুষলেন বিশেষজ্ঞরা। করোনা সংকট মোকাবেলায় একযোগে প্রায় 1300 চিকিৎসককে বদলি, শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকেই ট্রান্সফার 156 জন। বঙ্গব্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বানর সংগ্রহে গিয়ে গাজীপুরে লাঞ্ছিত গ্লোবের 5 কর্মী, অনুমতি না নেওয়াতেই বিপত্তি, দাবি স্থানীয়দের। কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত 1,20,00,000 গরু ছাগল। লকডাউনের দুশ্চিন্তা কাটাতে ডিজিটাল হাটকেও গুরুত্ব দিচ্ছেন খামারিরা। মুজিব বর্ষে ভূমিহীনদের দেয়া প্রধানমন্ত্রীর ঘর তৈরিতে 36 উপজেলায় অনিয়মের অভিযোগ, উপসচিব সহ 5 সরকারি কর্মকর্তা ওএসডি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ সবাইকে।